আই এম দ্য ভিকটিম অ্যান্ড আই এম দি হ্যাংম্যান, যে হত্যা করে। এটা লক্ষ্য করুন, ফরাসি বিপ্লবের অ্যালেগরি হিসেবে অনেকে ব্যাখ্যা করেছেন যে দি রেভলিউশন ডিভাওয়ার্স ইটস ওন চিলড্রেন। সে রবসিওরকে কেটেছে, সে দাঁতকে কেটেছে। সেজন্য বলছে কি আমি ফরাসি, এখানে আমি ধরেন ফরাসি বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব যাকে আমরা প্রগ্রেস হিসেবে নিয়েছি, আমার এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বলছি না, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য একটা ফলস ব্যাখ্যা দিচ্ছি। সাপোজ রেভলিউশন ডিভাওয়ার্স ইটস ওন চিলড্রেন, বিপ্লব না নিজের সন্তানদের খেয়ে ফেলে, তখন বলতে পারে না আমি বিপ্লব, আমি গিলোটিন, আমি রবসপিয়ার। কারণ রবসপিয়ার ইজ দ্য বিল্ডার অফ দিস গিলোটিন অ্যান্ড হি হিমসেলফ বিকেম এ ভিকটিম। এই জন্য এই কথাটা লেখেন, জসুই লাপ্লেই এলোকুটু, I am the wound, I am the knife. Je suis le soufflet et la joue. বিষয়ের মধ্যে প্রবেশ করব। এই যে কবিতাটা দেখতে পাচ্ছেন, নামটা লক্ষ্য করেন আপনারা, এটা বোদলেয়ারের একটি কবিতা। আলোচনার বিষয় হচ্ছে পোস্ট মডার্নিজম, আলোচনার বিষয় হচ্ছে ওয়াল্টার বেঞ্জামিন, কিন্তু আমরা শুরু করছি শার্ল বোদলেয়ার নিয়ে। কারণটা কি এটা বোঝার জন্য। বেঞ্জামিন সাহেব অনেক গবেষণা করেছেন, তার নাম আপনারা জানেন। 1940 সনে তিনি মারা যান। তার অন্তত 14 বছর আগে তিনি একটা গবেষণা প্রকল্প গ্রহণ করেছিলেন, যেটা শেষ করতে পারেন নাই। এটা ইংরেজিতে আর্কেডস বলে পরিচিত, আর্কেডস প্রজেক্ট বলে। এটা যে ভাষায় যারা এই কাগজ পান না তারা কাগজ নিয়ে যান, ওইটা নিয়েন না, এটা মূলটা ওইখান থেকে নেন, ওইখানে 3 সেট থেকে 3টা কাগজ নেন। এই কবিতাটার নামটা লক্ষ্য করেন আপনারা, বেশ কঠিন শব্দ, এটা উচ্চারণ করা কঠিন আমাদের পক্ষে, কিন্তু বোদলেয়ার এই নামটা ব্যবহার করেছেন। এইটা তার বইয়ের যে লা ফ্লোর দু মাল নামক যে কবিতার বই, তাতে আমার কাছে যে সংস্করণ আছে এইটা ইংরেজি সংস্করণ, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, তাদের 83 নম্বর কবিতা। যারা খুঁজতে চান তাদের জন্য বলছি। তো নামটা দেখলে এটা পড়লেই বুঝতে পারবেন আমরা পোস্ট মডার্নিজম কী বলছি। আমি দাবি করছি যে সেটা এই কবিতার ভিতরে আছে। তাহলে পোস্ট মডার্নিজম কি? আপনি যে প্রাণী যদি না চেনেন তাহলে তো বোঝা যাবে না। পোস্ট মডার্নিজম কথাটা চালু হয়েছে 1980 সনের আগে। তখন পোস্ট মডার্নিজম বলতে বলা হতো 3 জায়গা থেকে 3টা, এটা নয়, এটা আমার, হ্যাঁ, এখান থেকে 1 কপি দেন, ওখান থেকে 3টা থেকে 3টা নেন। যারা পাননি তাদেরকে পরে কপি করে দেওয়া যাবে। এটা জাস্ট এইখানে যেটা দেখছেন সেটাই কাগজে আছে, কারণ বাড়িতে নিয়ে গেলে এটা তো মনে থাকবে না। এটা ফ্রেঞ্চ ভাষা শিক্ষার কোর্স নয়, মনে রাখবেন। কিন্তু বোদলেয়ার যেহেতু ফ্রেঞ্চ ভাষায় লিখেছেন, আমি আপনাদের তার ভাষার সাথে পরিচয় করিয়ে দিয়ে অনুবাদটা আমি পড়বো এখান থেকে, দেখবে পাবেন। তো বোদলেয়ারের 3টা কবিতা আমি দিয়েছি, সেখানে দেখবেন যেটাকে আমরা মডার্নিটি বলি সেটা যদি না বুঝি তাহলে পোস্ট মডার্নিটি বুঝবো কী করে, সহজ কথায়। তাহলে আরেকটা কথা আছে তাত্ত্বিকভাবেই, প্রি মডার্নিটি বলে একটা জিনিস আছে। সেইগুলোর বিশ্লেষণ বেঞ্জামিন সাহেব করেছেন তার ওই 14 বছরের প্রকল্পে, কিন্তু সেই প্রকল্প অসমাপ্ত আছে। 1927 থেকে শুরু, 1940-এ মৃত্যু। গবেষণা প্রকল্পের মেয়াদ হচ্ছে 14 বছর। সেই ম্যানাস্ক্রিপ্টটা এখন বেরিয়েছে, এটাকে জার্মান ভাষায় বলে ডাস পাসাগেন ভ্যারকে, এরকম নাম। আমি জাস্ট আপনাদের ওষুধ এই জায়গাটাকে আমার জন্য ডিস্টার্ব করতেছে, কিন্তু এই পরের সময় পড়ে যাব। এইটাকে ইংরেজিতে অনুবাদ হয়েছে দি আর্কেডস প্রজেক্ট এই নামে। দেখেন কোনো রকমের মিল নাই মনে হয়। অনুবাদ এরকম হয় কিভাবে? যে সমস্ত বাজার দোকান আছে যেখানে আপনি হেঁটে যাবেন, অথবা এমনকি আজকাল গাড়ি চলেও যেতে পারেন, দুদিকেই দোকান, উপরের দিকে ছাদ আছে। এইগুলি প্যারিসে 1820 সনের পরে শুরু হয়। আরও যদি প্রিসাইজ ডেট বলেন 1822 থেকে শুরু হয়। মানে নেপোলিয়ন পরাস্ত হওয়ার পর যখন নতুন রাজতন্ত্রের প্রবর্তন হয়েছে ফ্রান্সে, সেই সময় সেইটা সারা 19 শতাব্দীতে ছিল। ওইগুলিকে জার্মান ভাষায় প্যাসেজেস বলে। ওই প্যাসেজেসের পুরো হচ্ছে পাসাগেন। বাংলায় আমরা আমাদের বঙ্গীয় ইংরেজিতে প্যাসেজেস বলবো আর কি। এবং এটাকে ইংরেজিতে আর্কেডস বলে, ওই মার্কেটগুলোই। ওইগুলির উপর গবেষণা প্রকল্প উনি গ্রহণ করেছিলেন, ওয়াল্টার বেঞ্জামিন। সেটার নাম আমরা ইংরেজিতে দিয়েছি দ্য আর্কেডস প্রজেক্ট। এই নামে বইটা অনুবাদিত হয়েছে, প্রায় 1,500 পৃষ্ঠার বই, দেখতে পারেন কেউ। তো সেই প্রকল্পের একটি অংশ তিনি 6 ভাগে ভাগ করেছিলেন প্রকল্পকে। একটি অংশের নাম বোদলেয়ার অর দ্য স্ট্রিটস অফ প্যারিস। ওই বইতে তিনি কতগুলো ফোল্ডার করেছিলেন। ফোল্ডারগুলির নাম তাদের জার্মান ভাষায় কনভলিউট, KONVOLUTS, এইভাবে কনভলিউটস বলে।
ওইগুলি প্রায় 40টা ভলিউমের মধ্যে তার এই নোটগুলো এখন বেরিয়েছে। তিনি পুরো বইটা শেষ করতে পারেননি, কিন্তু ওই প্রকল্পের কয়েকটি প্রবন্ধ তিনি শেষ করেছিলেন। তার মধ্যে 3টা প্রবন্ধ আছে। একটা হচ্ছে তার প্রস্তাব, এটার নাম হচ্ছে কি প্যারিস ক্যাপিটাল অফ দি 19th সেঞ্চুরি। এটা 6-7 পৃষ্ঠার একটা প্রবন্ধ। এটাকে বলে প্রজেক্টের প্রস্তাবনা। আপনারা যারা টাকা পয়সার জন্য প্রজেক্ট লিখতে অভ্যস্ত হয়েছেন তারা জানেন প্রজেক্ট লেখা কাহাকে বলে। ওটাতে 6টা চ্যাপ্টার তিনি ভাগ করেছিলেন। একটা চ্যাপ্টারের নাম ছিল বোদলেয়ার অর দ্য স্ট্রিটস অফ প্যারিস, এখানে অন্যান্য আছে। তারপরে তিনি একটা প্রবন্ধ লিখেছিলেন, এটার নাম কি প্যারিস সম্পর্কে লিখেছিলেন। মানে এই যে 19th সেঞ্চুরিতে প্যারিসের নাম দিয়েছিলেন প্যারিস ক্যাপিটাল অফ দ্য 19th সেঞ্চুরি, প্রজেক্টের নাম। প্রবন্ধের নাম হচ্ছে প্যারিস ক্যাপিটাল অফ দ্য 19th সেঞ্চুরি, 19বিংশ শতাব্দীর রাজধানী। আমরা তো জানি 19বিংশ শতাব্দীর রাজধানী লন্ডন ছিল। লন্ডনের লোকসংখ্যা তখন 30 লাখ ছাড়িয়েছে, কিন্তু প্যারিসের লোকসংখ্যা মাত্র 2 লাখ। তারপরে উনি বলছেন ইউরোপের রাজধানী, আজকালকার অশ্লীল ভাষায় বলতে পারবেন সাংস্কৃতিক রাজধানী। ইউরোপের সাংস্কৃতিক রাজধানী কেন প্যারিস হলো, এটা একটা প্রশ্ন আপনাদের মনে থাকবে। সেইটা উনি দেখিয়েছেন। এবং সেই প্যারিসেরই একজন কবি, 1821-এ জন্ম হচ্ছে শার্ল বোদলেয়ারের, এবং তিনি মারা গেছেন 1867-তে। দেখবেন কার্ল মার্কসের ইংরেজিতে যাকে বলে এক্স্যাক্ট কন্টেম্পোরারি। মার্কসের 3 বছর পরে জন্মেছেন বোদলেয়ার, আর মার্কসের ক্যাপিটাল প্রথম খণ্ড যে বছর প্রকাশিত হয় সেই বছর মারা গেছেন। তার মানে 46 বছর বয়স পেয়েছিলেন মাত্র। সেই কবির সম্পর্কে একটা প্রবন্ধ লেখেন ওয়াল্টার বেঞ্জামিন। তার সমস্ত প্রবন্ধ এখন এই বইটাতে পাওয়া যায়। এটা ইংরেজি অনুবাদ হয়েছে। বইয়ের নাম হচ্ছে দি রাইটার অফ মডার্ন লাইফ। দেখতে পাবেন না, উপরে ছোট করে লেখা আছে এসেইজ অন শার্ল বোদলেয়ার। এইরকম কোনো বই বেঞ্জামিন বের করেন নাই, আমরা পরে বের করেছি। এটা ইংরেজি অনুবাদ। তো এর মধ্যে প্রবন্ধগুলির নামগুলি দেখলে আপনাদের মধ্যে একটু মানে আশা জাগবে। যে প্রবন্ধটা তিনি দ্বিতীয়বার লেখেন প্রস্তাবের পর, সেটার নাম ছিল দি প্যারিস অফ দ্য সেকেন্ড এম্পায়ার ইন বোদলেয়ার। এখন সেকেন্ড এম্পায়ার কি, এখানে আপনারা অনেকে পণ্ডিত আছেন যাদের জন্য এটা প্রয়োজন নেই ব্যাখ্যা করা, কিন্তু বলা দরকার। নেপোলিয়নের ভাইয়ের ছেলে, যার নাম তৃতীয় নেপোলিয়ন। তৃতীয় নেপোলিয়ন কারণ নেপোলিয়নের একটা পুত্র হয়েছিল, সে দ্বিতীয় নেপোলিয়ন 21 বছর বয়সে মারা যায়। ক্ষমতা দখল না করলেও তার জায়গাটা খালি রেখে উনি রাজবংশ প্রতিষ্ঠার জন্য নিজের নাম নিয়েছিলেন তৃতীয় নেপোলিয়ন। লুই বোনাপার্টও বলে তাকে। ও তো নেপোলিয়ন বোনাপার্ট, ইনি লুই বোনাপার্ট। নেপোলিয়ন তার যত ভাই ছিল সবগুলিকে কোনো কোনো দেশের গভর্নর রাজা বানিয়ে দিয়েছিল। এখন যে সুইডেনের রাজবংশ নেপোলিয়নের বংশধরেরা, নেপোলিয়নের ভাইয়ের বংশধর। সারা ইউরোপে নেপোলিয়ন এই কাজ করেছিলেন। উনি ক্ষমতায় এসেছিলেন রিপাবলিকের নৌকায় চড়ে, কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন রাজতন্ত্র। এটা আপনারা দেখবেন। এখন আপনারা সকলেই বলেন বিলেত ইংল্যান্ড হচ্ছে গণতন্ত্রের দোলনা। আজকে এক পত্রিকায় দেখলাম একজন লিখছে ক্র্যাডল অফ ডেমোক্রেসি, এবং আমাদের সুপ্রিম কোর্ট এই দোলনাতে দোলাবার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করছে এখন। আসলেও তাই। তো নেপোলিয়ন হচ্ছে সেই গণতন্ত্রের যে অন্তঃসার শূন্যতা তার প্রত্যক্ষ প্রমাণ। তো তার ভাতিজা প্রথমে ক্ষমতায় আসে প্রেসিডেন্ট আকারে, তারপরে অভ্যুত্থান করে তিনি সেনাপতি থেকে অর্থাৎ তিনি নিজেকে সম্রাট ঘোষণা করেন 1851 সনে। সেই জন্য যে তারিখে তিনি ক্ষমতা দখল করেছিলেন সেটা ঠিক ব্রুমেয়ারের 18 তারিখ ছিল না। তিনি যেদিন গ্রহণ করেছেন সেইটাকে স্মরণীয় করার জন্য কার্ল মার্কস একটা বই লেখেন 18ই ব্রুমেয়ার। লুই নেপোলিয়নের 18ই ব্রুমেয়ার মানে হচ্ছে কি আদি চাচা নেপোলিয়ন যে তারিখে কুদেতা করে ক্ষমতা গ্রহণ করেছিলেন 1899-তে, ওটা ছিল ব্রুমেয়ার মাসের 18 তারিখ। ব্রুমেয়ার মানে নভেম্বর, কুয়াশার মাস। ফরাসিরা তাদের ক্যালেন্ডারও বদলে ফেলেছিল। এই ব্যাকগ্রাউন্ডগুলি জানলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। আমরা শুধু বলে হবে না। 18কে জার্মান ভাষায় বলে আখজেন, অর্থাৎ 18 তারিখ তিনি ক্ষমতা দখল করেছিলেন। সেই জন্য চাচার পথ ধরে যখন ভাতিজা অন্য তারিখে ক্ষমতা দখল করেছে, তবু এটার নাম মার্কস দিয়েছেন 18ই ব্রুমেয়ার। অর্থাৎ চাচার অভ্যুত্থানের স্মরণে ভাগিনা তখন তিনি যে সাম্রাজ্য তৈরি করেছিলেন হচ্ছে দ্বিতীয় সাম্রাজ্য। নেপোলিয়নের প্রথম সাম্রাজ্য ছিল 1804 সনে তিনি ঘোষণা করেন আমি এখন ফ্রান্সের এম্পায়ার নই, আমি ফরাসিদের এম্পায়ার। এটা যারা জাতীয়বাদ নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ খবর। নেপোলিয়ন ডিক্লেয়ার্ড হিমসেলফ নট দ্য এম্পায়ার অফ ফ্রান্স বাট দ্য এম্পায়ার অফ দি ফ্রেঞ্চ। এই জন্য আমরা বাংলার সাম্রাজ্য বলি না, বাঙালির সাম্রাজ্য বলি। সমস্যা হচ্ছে এরকম। তো যা হোক, এই বেঞ্জামিনের দ্বিতীয় প্রবন্ধের নাম ছিল প্যারিস অফ দি সেকেন্ড এম্পায়ার, মানে 1851 থেকে 1870 পর্যন্ত। 1870-এ তাকে পরাজিত করে প্রুশিয়া অর্থাৎ জার্মানি। এই পরাজয়ের পরেই কিন্তু প্যারিসের শ্রমিকদের অভ্যুত্থান হয়। এই 72 দিন শ্রমিকেরা ক্ষমতা দখল করে রেখেছিল প্যারিসে, যেটাকে আমরা পেরি কমিউন নামে জানি। পেরি কমিউনের রক্তাক্ত পরিসমাপ্তির মধ্য দিয়ে দ্বিতীয় সাম্রাজ্যের অবসান হয়। এম্পায়ার মানে 1850 থেকে 1870, এই 20 বছর। আমরা বলবো 1850-এর দশক এবং 60-এর দশক।
মানে এখনকার 50-60-এর 100 বছর আগে। সেই সময় প্যারিসের মধ্যে যে দ্রুত পরিবর্তন হচ্ছিল সেইটা বোদলেয়ারের চোখে কীভাবে ধরা পড়েছে অথবা বোদলেয়ার সেটাকে কীভাবে ব্যাখ্যা করেছেন সেইটার উপরে এই প্রবন্ধটা লেখেন। বেঞ্জামিন তখন দরিদ্র অবস্থায় প্যারিসে নির্বাসনে, হিটলার ক্ষমতায় আসার পর 1933 সনে তিনি প্যারিসে চলে যান। সেইখান থেকে এই প্রবন্ধটা লিখে তিনি 1935 সনের 36 সনের দিকে এই প্রবন্ধ দুটো লেখেন। তখন এটা নিউ ইয়র্কে ঘটনাচক্রে যে স্কুলে আমি পড়তে গিয়েছিলাম, নিউ স্কুল ফর সোশ্যাল রিসার্চ, সেই স্কুলটা তখন জার্মানরা চালাচ্ছিল, ওরাই প্রতিষ্ঠা করে এই স্কুলটা। সেইখানে তিনি এটা পাঠান। তখন সেখানে জার্নালে, আমি অতি লম্বা গল্পকে শর্ট করছি, তারা এই প্রবন্ধটি প্রত্যাখ্যান করে যে এটা যথেষ্ট মার্ক্সবাদী হয় নাই। ওয়াল্টার বেঞ্জামিন আগে মার্ক্সবাদী ছিলেন না, 1987-এর পরে তিনি মার্ক্সবাদের সাথে পরিচিত হন, এটাও বলে রাখা ভালো আর কি। তিনি আগে একটা বই লিখেছেন, সেই বইয়ের নামে যদি অরিজিনস অফ জার্মান ট্রাজিক ড্রামা নামে ইংরেজিতে পাওয়া যায়। ওইখানে তিনি যে গবেষণার ফল পেয়েছেন সেটা তিনি বোদলেয়ারের ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করছেন। ওই বইটাও ইংরেজিতে এখন পাওয়া যায়। এই নিয়ে বিস্তর একটা সাহিত্য তৈরি হয়েছে, একটা এনসাইক্লোপিডিয়া তৈরি হয়েছে। কাজে আমি সব কিছু বলে শেষ করতে পারবো না, আমি শুধু তথ্যটা গোছাবার জন্য বলছি। বেঞ্জামিন পিএইচডি করার জন্য জার্মানিতে 2টো ডিগ্রি করা লাগে। প্রথম ডিগ্রিটা শেষ করেছিলেন, এটা হলো কি কনসেপ্ট অফ আর্ট ক্রিটিসিজম ইন জার্মান লিটারেচার, ওই দিয়ে তিনি পিএইচডি পেয়েছিলেন 1920-21-এর দিকে। কিন্তু দ্বিতীয় একটা থিসিস না লিখলে সেখানে ইউনিভার্সিটিতে মাস্টারি পাওয়া যায় না, ওইটা করে হ্যাবিলিটেশন থিসিস বলে, ওইটাই ইনি লিখেছিলেন। এইটা 1924-25-এ লিখেছেন, 27 সনে এটা ডিফেন্ড করতে গিয়ে তিনি ফেল করেন। সেইটা এখন জগৎজোড়া একটা বিখ্যাত গ্রন্থ হয়েছে, যেটা পরীক্ষা পাশ করতে পারে নাই। এটা হচ্ছে অরিজিন অফ জার্মান, ইংরেজি অনুবাদের নাম অরিজিনস অফ জার্মান ট্রাজিক ড্রামা, কিন্তু জার্মান ভাষায় বলে ট্রাউয়ার স্পিয়াল, যেটার ইংরেজি নতুন অনুবাদ অনেকে করেছেন মর্নিং প্লে, শোকগাথা, যেটা আমাদের ভাষায় মর্সিয়া বলে, ত্যাগ চাই মর্সিয়া, ক্রন্দন চাহিনা। এটা জার্মান ক্রন্দন কাব্য এরকম বলা যেতে পারে, ক্রন্দন নাটক। এইটার মধ্যে একটা কনসেপ্ট আছে অ্যালেগরি, সেটা দেখবেন বোদলেয়ারের ক্ষেত্রে তিনি কীভাবে প্রয়োগ করেছেন। এই কথাগুলি মিলিয়ে আমি বলছি, আজকাল যেটাকে পোস্ট মডার্নিজম বলছে, জঁ ফ্রাঁসোয়া লিওতার অথবা ফ্রেডারিক জেমিসন, রিচার্ড রোর্টি, আমি এদেশে, অথবা ফ্রান্সে জঁ বদ্রিয়ার, অথবা জার্মানিতে ইয়োর্গেন হাবারমাস, আপনি নাম দিলে 50 জনের নাম নিতে পারবেন যারা এই থিওরিটা জনপ্রিয় করেছেন। আগে আর্কিটেকচার এবং অন্যান্য শিল্পকলার ক্ষেত্রে পোস্ট মডার্নিজম কথাটা 60-এর দশকে চালু হয়। একজন বিখ্যাত লেখক আছে, তার নাম হচ্ছে ইহাব হাসান, ইংরেজি সাহিত্যের অধ্যাপক, তিনি এই কথাটা ব্যবহার করতেন প্রথমে। তার কাছ থেকে ধার করে লিওতার সাহেব এটা ব্যবহার করেছেন। 1979-তে লিওতার একটা বই লেখেন ফরাসিতে, এই যে দি পোস্ট মডার্ন কন্ডিশন নামে, যেটা 1984-তে অনুবাদ হয়েছে, কন্ডিসিও পোস্ট মডার্ন। তখন পোস্ট মডার্ন কথাটা চালু হয়েছে সাহিত্য বিচারে এবং চিন্তার জগতেও। সেখানে তিনি নানা থিসিস দিয়েছেন, তাদের 2টো থিসিস হচ্ছে এই যে প্রোগ্রেস, এনলাইটেনমেন্ট, মার্চ অফ কী বলে হিউম্যান ইমানসিপেশন, এই সমস্ত কথা আমরা এরকম নাম দিয়েছেন ম্যাটা ন্যারেটিভ বা গ্র্যান্ড ন্যারেটিভ। ওনার বক্তব্য হচ্ছে এইগুলো এখন আর চলে না। টেকনোলজিক্যালি যেমন কম্পিউটারের মাধ্যমে সব জিনিসকে রিপ্রোডিউস করা যায়, অনুরূপভাবে এই সমস্ত আইডিয়ার তলায় যে কতগুলো অপরীক্ষিত দাবি ছিল সেগুলো ভেঙে পড়েছে। সুতরাং এর আওতায় এরা সবাই প্রাক্তন মার্ক্সবাদী, কিন্তু বদ্রিয়ার অথবা লিওতার, তো এরা যেহেতু মার্ক্সবাদ ত্যাগ করেছেন 60-এর দশকের পরে, 1968-এর পরে, তখন তারা মনে করেন যে কাজে কার্ল মার্ক্সও বাতিল হয়ে গেছেন, এইরকম হচ্ছে তাদের দাবি। যদি প্রোগ্রেসই না থাকে তাহলে আর মার্ক্স থাকে কী করে? কারণ তারা ধরে নিয়েছেন মার্ক্স ইজ ইকুয়াল টু প্রোগ্রেস। এখন বেঞ্জামিনের বইপত্র পড়লে আপনাদের মনে হবে এই কথাগুলো এদের অন্তত 40 বছর আগে বেঞ্জামিন এই কথাগুলো লিখেছেন। সেই জন্য আমি নাম দিয়েছি পোস্ট মডার্নিজম আফটার ওয়াল্টার বেঞ্জামিন। এটা আমার দাবিটা প্রতিষ্ঠিত নয়। এই সেমিনারে আমি আপনাদের কিছুটা যথাসম্ভব দেখাবার চেষ্টা করব এবং আপনারাও নিজেদের পরীক্ষা করবেন। সেটা কি? তাদের যে 2টো প্রধান দাবি, একটাকে না, আমি এগুলো এখন ব্যাখ্যা করবো না, পরে আস্তে আস্তে আলোচনা হবে। একটাকে বলে ম্যাটা ন্যারেটিভ, আর একটাকে বলে ল্যাঙ্গুয়েজ গেম। এখন তারা বলে রেজিম অফ ফ্রেজেস, এইগুলো এখানে ভেঙে পড়েছে। এই যে তারা দাবি করছে, আমি বলছি এই দাবিগুলো বেঞ্জামিনের থিওরিতে আছে, কিন্তু আপনি বলতে পারেন সব কথা আজকাল যে নিউটনের থিওরি তো বেদের মধ্যে আছে, হিন্দুরা এরকম দাবি করে, মুসলমানরা বলে সব কিছু কোরআনে আছে, ওইরকম আলোচনা আমি করব না। কোথায় আছে দেখাবার জন্য তাহলে পোস্ট মডার্নিজম বলতে কী বোঝানো হয়, সিম্পল ন্যারেটিভ নয়, বেশ কমপ্লেক্সিটি, সেটা বোঝার জন্য আমি মনে করি যে আমি দাবি করার চেয়ে হাতে কলমে দেখানো ভালো। সেই জন্য এই কবিতা দিয়ে শুরু করেছি। এটা দেখে দেখেন, ফরাসিতে আমরা কেউই ফরাসি জানি না, কিন্তু আমি তার দেখাবার জন্য ওই নামটা কিন্তু ফরাসি ভাষায় নয়, ওই যে সবুজ নীল করেছি যেটা, এটা হচ্ছে রোমান কবি বা ল্যাটিন কবি টেরেন্সের একটা লাইন। টেরেন্স সাহেবের একটা বিখ্যাত লাইন আমরা স্বপ্নে আওড়াই। কার্ল মার্ক্সকে একবার তার মেয়েরা একটা প্রশ্ন দিয়েছিল যে তোমার প্রিয় রং কী, তোমার প্রিয় নায়িকাকে, বাবাকে মেয়েরা যে প্রশ্ন দেয় না, তো এর উত্তরে বলছে তোমার প্রিয় আপ্তবাক্য কী। সেখানে মার্ক্স একটা বাক্য উদ্ধৃত করেছিলেন, এটার নাম হচ্ছে
উমানি নিহিল আমি আলিয়েনুম পুটু, এটা হচ্ছে ল্যাটিন কথা। নাথিং হিউম্যান ইজ এলিয়েন টু মি। নিহিল হিউম্যানিকে বলে হুমানি, নিহিল আমি মানে টু মি, আলিয়েনুম মানে এলিয়েন, পুটু অ্যাট অল। সো নাথিং হিউম্যান ইজ এলিয়েন, এইটা হচ্ছে যে কবির লেখা, তার নাম হলো টেরেন্স। এই কথাটা টেরেন্সের কবিতার টাইটেল বোদলেয়ার ধার করেছেন। বড় কবির লক্ষণ দেখবেন, সে দু হাতে চারিদিক থেকে লুটপাট করে। এটাকে প্লেজিয়ারিজমও বলতে পারেন আপনি, কিন্তু এক একটা উপাদান তিনি নেবেন। এইটা এর মানেটা হচ্ছে, আমি বলি এটা আমিও পড়তে পারি না সেই বলতে, লে অটনটি মোরো ম্যানোস, যার মানে হচ্ছে সেলফ পানিশার, যে নিজে নিজেকে শাস্তি দেয়। বলেছে আমি জল্লাদ, আমি ফাঁসির আসামি। এই ধরনের কথাকে পরস্পর বিরোধী মনে হয় না আমাদের? অর্থাৎ এই কথার আছে, আমি নিজে নিজেকে শাস্তি দিই। এখন আপনি এটা ম্যাটানেরেটিভ আকারে দেখেন, ফরাসি বিপ্লবকে আমরা একসময় মনে করেছিলাম সমস্ত প্রগতির ভিত্তি। ফরাসি বিপ্লবের পরে আমরা দেখেছি রুশ বিপ্লব, মার্ক্সবাদীরা এটা আওড়াইছে। ফরাসি বিপ্লবের যা কিছু অসম্পূর্ণতা সেটা রুশ বিপ্লব সম্পূর্ণ করেছে, রুশ বিপ্লবের যা কিছু অসম্পূর্ণতা সেটা চীনের বিপ্লব সম্পন্ন করেছে। আমরা বলতে পারছি না যে এর পরেরটা বাংলাদেশে সম্পন্ন হয়েছে, হ্যাঁ এটা বলতে পারছি না। এইটার নাম হচ্ছে ন্যারেটিভ অফ প্রোগ্রেস। অল রেভলিউশনস ডিসপ্লে এ কাইন্ড অফ কন্টিনিউটি ফ্রম ইচ আদার। এটা আমরা বানিয়েছি, বাস্তবে থাকুক আর না থাকুক, হয়তো থাকতেও পারে। ইউরোপের সমস্ত আইডিয়া চীনে গেছে। কার্ল মার্কসও লিখেছেন, একদিন হয়তো আমরা দেখতে পাবো লেখা আছে রেপুবলিক চিনোয়া লিবার্তে ইগালিতে ফ্রাটার্নিতে। মার্কসও বলছে একদিন দেখবো আমরা চীনের আকাশও লেখা হচ্ছে চীন প্রজাতন্ত্র, লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি। মার্কসের কথা পুরোপুরি ব্যর্থ হয় নাই। মার্কস বলছে ভারতবর্ষ একদিন প্রগতির পথে যাবে, ভারতবর্ষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, কিন্তু তার একটা পূর্ব শর্ত আছে, যতদিন পর্যন্ত ইংল্যান্ডের শ্রমিকরা বিপ্লব না করে এটা হবে না, অথবা ভারতের, ওনার ভাষা ভারতীয়রা যদি ইংল্যান্ডের জোয়ালকে দূরে ছুড়ে না ফেলে। কিন্তু এটাকে ব্যাখ্যা করে আমরা বলেছি ইংরেজ থাকতেও আমাদের প্রগতি হবে, এবং সেটা এখন হচ্ছে, ইংরেজ চলে যাওয়ার পরেও প্রগতি চলছে আমাদের। কাজে প্রগতির এই যে গল্প, সেইটাকে কিভাবে আক্রমণ করেছেন বোদলেয়ার, সেটার একটু উদাহরণ দিচ্ছি। 23 নম্বর কবিতাটাই আপনারা যেখানে পড়ছেন সেখানে আমি ইংরেজি অনুবাদটা, আমাদের সমস্ত ইংরেজি অনুবাদ মাত্র অসম্পূর্ণ, এটা আপনাদের জানতে হবে। আংশিক অনুবাদ আমি যেন দেখাচ্ছি, যেমন হচ্ছে কি প্রথমে সে বলছে রোমানি ন্যারেটার, নট নেসেসারিলি বোদলেয়ার। ফরাসি ভাষা আমি বলছে, তে মানে তুমি, আমি তোমাকে মারবো, প্রথম বাক্য হচ্ছে জো তে ফ্রাপ্পেরে, আমি তোমাকে আঘাত করবো। আই শ্যাল স্ট্রাইক ইউ, কীভাবে স্ট্রাইক করবো? সঁ কোলের, কোনো রাগ বিদ্বেষ ছাড়া, রেগে মারবো না, আমি তোমাকে মারবো। কীভাবে মারবো? তারপর বলছে এ সঁ এইন, মানে উইদাউট এনি হেট। আই উইল, আমি একটা লিটারাল ট্রান্সলেশন করছি, আই উইল স্ট্রাইক ইউ উইদাউট অ্যাঙ্গার অর রেজ অর উইদাউট হেট। তারপরে বলছে কোম বুশে, মানে লাইক, কোম মানে লাইক, মানে একজন, বুশের মানে কসাই। কসাই যেভাবে মাংস কাটে, সে গরুকে বিদ্বেষ করে, এটা পেশাগত কাজ করে। আই শ্যাল স্ট্রাইক ইউ উইদাউট অ্যাঙ্গার অর উইদাউট হেট্রেড লাইক এ বুশার। আমরা কি ইংরেজিতে কি বলে? বুচার। আচ্ছা লো বসে। আর মনে রাখবেন বোদলেয়ার কবিতার ফর্মের মধ্যে স্ট্রিক্ট ক্লাসিক্যাল কবিতা যে তিনি লিখতে জানতেন। আমি আরেক যে সেশনে আপনাকে দেখাবো, এই সেশনে রবীন্দ্রনাথের কবিতার সাথে তার কবিতা আলোচনা করবো, যেটা আমাদের দেশের লোক আলোচনা করেছে অতীতে, আমি করে বাদ যাবো। গীতাঞ্জলি যেটাতে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, 103টি কবিতা ইংরেজি অনুবাদ সহ, সেটা বাংলা ইংরেজি সহ আমি দেখবো। দেখবেন যে কবি হিসেবে রবীন্দ্রনাথ এবং বোদলেয়ার সম্পূর্ণ বিপরীত প্রান্তের। ইনি ভালো উনি খারাপ তা বলা আমার উদ্দেশ্য নয়, তাদের বৈপরীত্য না বুঝলে আপনি বুঝতে পারবেন না। সেই দিক থেকে বলা হয় রবীন্দ্রনাথ ইজ কোয়াইট মডার্ন অ্যান্ড বোদলেয়ার ইজ পোস্ট মডার্ন, যদিও বা বয়সে তিনি আগের। এই কথাটা বলার জন্য আমি বলবো আর কি। আবু সঈদ আইয়ুব সাহেব যে অপপা কবিতা লিখেছেন, ওই যে আধুনিকতা রবীন্দ্রনাথ নামক বইতে দেখবেন, অমঙ্গলবোধ আধুনিক বাংলা কবিতা বলেছেন, সেখানে দেখবেন আবু সঈদ একজন বড় দার্শনিক, কিন্তু দেখবেন যে তিনি, আমি অন্তত দাবি করবো, তিনি বোদলেয়ারের বিন্দু মাত্র পড়েন নাই বা বোঝেন নাই, অথচ তাকে তিনি কতল করে ফেলেছেন। এই তিনি কেছেন তার মধ্যে হেট্রেড এবং ওই যে ওইটাকে কোলের আছে, হি স্ট্রাক হিম উইথ কোলের অ্যান্ড উইথ অ্যাঙ্গার। এই দিলে কোনো কবিতা বোঝা যাবে না। কবিতা পড়ার সময় আপনাকে এরকম কষার মতো হতে হবে, মাংস কাটবেন কিন্তু রাগ করবেন না দয়া করে। তারপরে আছে কোমওয়াজ লো রোশে, রোশের মানে হচ্ছে রক। হজরত মুসা তার লাঠির আঘাতে যেমন পাথর থেকে পানি বের করেছিলেন, আমি সবে তোমার চোখের মধ্যে আঘাত করে পানি বের করব। কি পানি? কান্নার। তোমার কান্নার পানিতে আমার তৃষ্ণার সাহারা মরুভূমি তৃপ্ত হবে। পরে দেখছি বলছে তুমি কি আমি কি, এটা কিছু বলছে না, খেয়াল রাখবেন। কোমওয়াজ লো রোশে, লাইক মোজেস স্ট্রাক দি রক, এ জো ফগে
de ta paupière paupière মানে চোখের পাপড়ি আমি forget মানে I will make from your পাপড়ি কি pour abreuver mon Sahara আমার সাহারার আব্রুবের মানে তৃষ্ণা মেটাবার জন্য ব্রিফ করবো এটাকে জেইর মানে আমি এটা জেটের মতো ছেড়ে দেবো কি les eaux de la souffrance the waters of suffering আমি তোমাকে আঘাত করব কষা যেভাবে মাংস আঘাত করে মুসা যেভাবে পাথরে আঘাত করে এবং তোমার চোখের পাপড়ির নিচে থেকে আমি পানির ঝর্ণা দ্বারা বাইর করে নিয়ে আসবো কিসের ঝর্ণা দ্বারা বেদনার ঝর্ণা দ্বারা সেই ঝর্ণা দ্বারা আমার আত্মা তৃপ্ত হবে আমার আত্মা আবার মরুভূমির মতো শুকাই আছে সাহারা মানে আমাদের সাহারাই জেইর les eaux de la souffrance আমরা ওডি কলন বলি না এটা হচ্ছে সেই ও প্লুরালে লিখছে আর কি ও দুলা সফরন্স নট ওডি কলন উ দুলা সফরন্স সাফারিং এর পানি বেরোবে মোদেজির গফলে ডেসপেরন্স মানে আমার ডিজায়ার আমার বাসনা মানে ফুলে উঠেছে আশায় ভরসায় এটা হচ্ছে অ্যাসপারাস মানে আশা আর গফলে মানে ফুলেছে মাই ডিজায়ার হ্যাজ গ্রোন উইথ হোয়াট অ্যাসপিরেশন সুরতে প্লর সালে নজরা তোমার চোখের পানি তো একটা নোনা প্লর মানে চোখের পানি আর সালে মানে হচ্ছে লবণাক্ত ইউর সল্টি টিয়ার্স আই উইল সুইম দেয়ার নট আমার হৃদয় তোমার ওখানে এই হচ্ছে আমাদের কবিতা কীরকম দেখেন আপনাদের কাগজ দিয়েছি আমি এটা হচ্ছে 4 প্যারাগ্রাফের কবিতা প্রথম 2 গ্রাফ পড়লাম আর বাকি 2 প্যারাগ্রাফ বলছে কোমা ভ্যাসু কি পদ লালাস ভ্যাসু মানে জাহাজ ভেহিকল সমুদ্রে একটা জাহাজ যখন বহির্নগরে চলে যায় আমি তোমার চোখের পানিতে সেরকম আমার বাসনার নৌকাকে ভাসিয়ে দেব মানে রোমান্টিক কবি মনে হবে কিন্তু পরে দেখবেন আপনাকে সে এমনভাবে আঘাত করবে একদম মুসা যেভাবে পাথরে আঘাত করেছিল আপনার হৃদয়ে সেভাবে আঘাত করবে সে et dans mon cœur qu'ils souleront tes chers sanglots retentiront comme un tambour qui va la charge এটা বেশ জটিল আমি এখানে ইংরেজি অনুবাদকের অনুবাদটা আপনাদের পড়ে শোনাই বলে as ships set out অনুবাদটা একটু অস্পষ্ট like a ship হওয়া উচিত ছিল set out for voyaging and like a drum that beats the charge like a comme un tambour qui bat la charge অর্থাৎ যখন ঢোলের মধ্যে বাড়ি দেয় আমি সেভাবে কি করব in বলে and like a drum that beats the charge in my infatuated heart the echoes of your sobs will ring অর্থাৎ আমি যে এই যে তোমার সাগলো হতন্তিক এর মধ্যে একটু তোমার প্রিয় এই যে সব মানে আমরা ফুফিয়ে ফুফিয়ে কাঁদি না তোমার ফুফানো কান্নার শব্দে আমার জাহাজ যখন যাত্রা করবে তখন সেনাবাহিনী যেমন তাম্বুরের মধ্যে বাড়ি দিয়ে সেরকম আঘাত হবে এটা আমি প্রত্যেকটা ব্যাখ্যা করছি না এখন পরে আসেন এখন বলছি এখন আমি কে নো সুইজ pas un faux accord am I not a false chord in what dans la divine symphonie in the divine symphony আমরা সব বলি সব কিছু মঙ্গল সব কিছু কল্যাণ জগতের সব কিছু সুন্দরভাবে চলছে ঈশ্বর এই পৃথিবী তৈরি করেছেন এর মধ্যে কোথাও অমঙ্গল নাই রবীন্দ্রনাথের কবিতাগুলি পড়লে গানগুলি বলে মনে হবে কোথাও বিচ্ছেদ কোথাও মৃত্যু কোথাও কিছু নাই আহা মানে রবীন্দ্রনাথ যেগুলি বলছেন এগুলি সব মিথ্যা কথা কারণ মৃত্যু আছে বিচ্ছেদ তো আছে তিনি সেটাকে ওভারকাম করার জন্য এই যে গফলে মানে অর্থাৎ বড় হচ্ছে দেশ পাড়া তিনি আশায় সেটাকে ফুলাইতেছেন কিন্তু উনি বলছেন আমি ফুলাবো না বলে আমি কে এখন আমি যে তোকে মারবো আমি হলাম এটা জোন সুইকে উল্টে বলছে নো সুইচ পা ফোজা কর্ড ফো মানে হচ্ছে ফলস কর্ড মানে কর্ড বলছে কি dans la divine symphonie আক্ষরিক অনুবাদ হচ্ছে am I not a false chord in the divine symphony আমি যে সুরটা বাজাচ্ছি এটা বেসুরু হয়ে যাচ্ছে আমি বেতাল আমি বেসুরু আর কি grâce à la vorace ironie qui me secoue et qui me mord বলা হচ্ছে গ্রেস মানে থ্যাঙ্কস টু অ্যান আইরনি কি আইরনি ভোরাসিয়াস আইরনি অর্থাৎ জগতে যা কিছু আমি দেখি তার অর্থ উল্টা হয় তাকে আইরনি বলে কানা ছেলের নাম পদ্মলোচন একেই তো আইরনি বলে বলে থ্যাঙ্কস টু দি গ্রেট আইরনি বলছে থ্যাঙ্কস টু মানে গ্রাস আলা ভোরাসিয়াস ইংরেজিতে বলি সেটাই ভোরাস ইগনি কি মো সিকিউ এ কি মেমোর যেটা আমাকে লিখছে কি যেটা আমাকে কি করে am I not a false accord within the holy symphony thanks to the voracious irony who gnaws on me and shakes me hard এটা মানে হচ্ছে যেটা আমাকে প্রায় মেরে ফেলে তারপর আসেন 3 ক্লাস আমি আপনাদের একটা ফলস প্রতিশ্রুতি দিয়েছিলাম এরপরে দেখেন আরো লাইন আছে এখন কি
Elle est dans ma voix, la criade, c'est tout mon sang, ce poisonnois. Je suis le sinistre miroir ou la mégère, ce regard. এর মানে এই ইংরেজি অনুবাদ থেকে আমি একটু পড়ি আপনাদের। সে বলছে, she is in my voice, in all I do. she কে? ওই যে বড় হাতে এইটাকে আপনাদের বলি অ্যালেগরি কাকে বলে তার উদাহরণ দিচ্ছি। আপনি লিখছেন আয়রনের আইটা বড় হাতে দিয়েছি, যখনই বদলে আর যখন ফ্লর দু মাল লিখবে, মালটা এমটা বড় হাতে লিখলে বুঝে কি এইটা এই মাল নয় যেটাকে আমরা আবর্জনা বলি, এটা অন্য কোনো মাল, অশুভ অঙ্গল। এইটা নিয়ে আমি হচ্ছে আইরনিক্যালি উনি এটাকে একটা মানুষ হিসেবে দেখাচ্ছেন, এইটাকে বলে অ্যালেগরি। আমরা পরে আসবো। এক কথা বলতে গিয়ে আরেক কথা বলা, প্রত্যেক কথার একাধিক অর্থ হতে পারে। এই জন্য আইরনি কথাটা যখন লিখেছে বড় অক্ষরে, তাহলে বুঝতে হবে যে তিনি অ্যালেগরিক্যালি বলছেন। এবং পরবর্তী বাক্যে গিয়ে দেখেন, এলে দ মা ভোয়া, এল মানে শি, ওই আইরনিক ইঙ্গিত করতেছে, শি ইজ ইন মাই ভয়েস। দ মানে ইন, এলে দ মা ভোয়া মানে আমার কণ্ঠে সে আছে। লা ক্রিয়াদ, ক্রিয়াদ মানে যে চিৎকার করে, যেরকম শ্রীল ভয়েস, সে আমার কথার মধ্যে আইরনি আছে। অর্থাৎ আমি যা বলি তার অর্থ কিন্তু তা নয়। আমি বলি কানা ছেলে, তুমি ধরে নিও সে পদ্মলোচন। আমি বলি পদ্মলোচন, তুমি কারণ নেই, সেরকম উল্টা হইতে পারে। আমি বলি প্রোগ্রেস, তুমি ধরে নিও রিগ্রেস, এক্ষেত্রে সে বলবে। তারপরে বলছে সে তুমি সং সুপোয়াজনোয়া, এই সে আমারই রক্ত যে তোমার গলায়, আমার গলা থেকে বিষ আকারে বেরোচ্ছে। এটা অনুবাদ করা তো খুব কঠিন। সে লিখছে হার্প ইন অল মাই ভেইনস। এটা খুব একটা ভালো অনুবাদ হয়নি। আমি এই জন্য আপনাদের কষ্ট করে ফরাসিতে দিয়েছি। ইংরেজি যা পরে বিশ্বাস করেন সেটা পুরোপুরি ঠিক নয়। এটা তার পয়জন নয়, সে আমারই রক্ত এই পয়জন। অর্থাৎ আমার রক্তে মাখা এই গলার, অর্থাৎ আমার গলার কণ্ঠস্বর এত তীক্ষ্ণ, এত বেসুরু, এত খারাপ হয়েছে কেন? এই খারাপ হওয়ার কারণ হচ্ছে এইটাই, জসুই লোসিনিস্ট মিগুয়া। জসুই মিগুয়া সহজেই বুঝবেন, আই এম দি মিরর। কোন ধরনের মিরর? সিনিস্টার মানে হচ্ছে কালো, আমি হলাম সেই অন্ধকার আয়না। কি? উলা মেজের সোগাত, সেই মহিলা যার নাম, যে কিন্তু সি লিখতেছে এল, সে নিজেকে নিজে দেখে ওখানে। এই জন্য বলে কি উলা মেজের সোগাত, শি লুকস এট হারসেলফ ইন দ্য মিরর হুইচ আই এম এ ডার্ক মিরর। আচ্ছা, তারপরে এবার বলছে আই মানে এখনো কবির যে ন্যারেটর সে, আর সি মানে হচ্ছে আইরনি। আচ্ছা, এরপর জসুই। এখন আপনার কবিতা সহজভাবে আসবেন। আমাকে সেদিন এখানে এক বিদেশি ভ্রমণকারী আসছিলেন, ক্যানাডিয়ান। সে আমাকে জিজ্ঞেস করে, শেখ হাসিনা দিল্লি থেকে ফেরার পরপরই হেফাজতে আপোষ করলো কেন, আমাকে জিজ্ঞেস করে। তো তাকে উত্তর দেওয়ার জন্য, হি ইজ এ ক্যানাডিয়ান, হি রিডস ফ্রেঞ্চ, তখন তার আমি এই কবিতাটা পড়তে দিলাম। এবং সে পড়ে কিছু বুঝতে পারতেছে না। আমি তুমি এটা পড়ো, জসুই লাপলে এলো কুতু। লাপলে মানে হচ্ছে ক্ষতস্থান, কুতু মানে হচ্ছে ছুরি। মানে আমরা কুতু বলে যেটা দিয়ে খাওয়া দাওয়া করেন, নাইফ অ্যান্ড ওই ধরনের ছুরিকে কুতু বলে, নাইফ অ্যান্ড ফোর্ক। সে বলে জসুই লাপলে এলো কুতু, আমি হলাম ক্ষতস্থান, আমি হলাম ছুরি। আমাদের পরস্পর বিরোধিতা আছে। জসুই লো সুফলে এলা জু, এটার দেখছেন কি লিখছে, আই এম দ্য চিক, আই এম দ্য স্ল্যাপ। মানে আক্ষরিক করতে হলে কি, আমি হলাম ঘুষি, আমি হলাম গাল। অর্থাৎ আমাকে আমি আঘাত করি, আমি ছুরি, আমি ক্ষতস্থান, আমি ঘুষি, আমি চিবুক। তারপর কি জসুই লো ম্যাম এলাগু, আমি কোন একটা জিনিস রাখি, আমি হলাম তাক, আর আমি হলো তাকে রাখার কি লিখছে এটাকে, আই এম দ্য লিমস, আই এম দ্য র্যাক। আমরা যে অঙ্গ যেখানে রাখি সেটাই, এবং আমি হলাম সেই রাখার জায়গায়। শেষটা দেখেন, এ লা ভিকটিম এলো বেগু, আই এম দ্য ভিকটিম অ্যান্ড আই এম দি হ্যাংম্যান, যে হত্যা করে। এটা লক্ষ্য করুন, ফরাসি বিপ্লবের অ্যালেগরি হিসেবে অনেকে ব্যাখ্যা করেছেন যে দি রেভলিউশন ডিভাওয়ার্স ইটস ওন চিলড্রেন। সে রবসিওরকে কেটেছে, সে দাঁতকে কেটেছে। সেদিন বলছে কি আমি ফরাসি, এখানে আমি ধরেন ফরাসি বিপ্লব বলেন, ফরাসি বিপ্লব যাকে আমরা প্রগ্রেস হিসেবে নিয়েছি, আমার এই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বলছি না, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য একটা ফলস ব্যাখ্যা দিচ্ছি। সাপোজ রেভলিউশন ডিভাওয়ার্স ইটস ওন চিলড্রেন, বিপ্লব না নিজের সন্তানদের খেয়ে ফেলে, তখন বলতে পারে না আমি বিপ্লব, আমি গিলোটিন, আমি রবসপিয়ার। কারণ রবসপিয়ার ইজ দ্য বিল্ডার অফ দিস গিলোটিন অ্যান্ড হি হিমসেলফ বিকেম এ ভিকটিম। এই জন্য এই কথাটা দেখেন, জসুই লাপ্লেই এলোকুতু, I am the wound, I am the knife. Je suis le soufflet et la joue. মানে I am the chibuk, I am the cheek and I am the punch. এবং বলেন je suis le membre et la rue, মানে I am the thing and I am the rack. And lastly,
লা ভিকটিম এ লুভিরু, এটা আমি কানাডিয়ান ভদ্রলোককে বললাম, এটা পড়ো। আই এম দ্য ভিকটিম আই এম দ্য হ্যাংম্যান। তারপর শেষ প্যারাতে আসেন, Je suis de mon cœur la vampire, আমার হৃদয়ে আমি হলাম পিশাচ, মানে আমার হৃদয়ের আমি পিশাচ, মানে আমার নিজের রক্ত আমি পান করি। আই এম দ্য ভ্যাম্পায়ার অফ মাই ওন হার্ট। দেখেন, Je suis de mon cœur, ফ্রম মাই হার্ট আই এম দ্য ভ্যাম্পায়ার। ফরাসি ভাষাকে নানাভাবে অনুবাদ করা যায়, এই জন্য ইংরেজি অনুবাদ আমি যতটা পড়ছি একটার সাথে একটা মিল নেই, এবং তার মধ্যে অধিকাংশই ভুল অনুবাদ। এই জন্য মূল পড়ার কোনো বিকল্প নাই, এবং মূলের মধ্যেও ভুল হইতে পারে, এটা দেখবেন। বলে আমি আমার পাঠটা ভুল হতে পারে, আমি তো মূল না, আমিও তো অনুবাদ করছি, কাজে আমার অনুবাদ জাস্ট ডিফারিং ফ্রম আদার্স ট্রান্সলেশন। আমার এই যে ট্রান্সলেটর আমার হাতে আছে উনি লিখেছেন, আই এম মাই ওন ব্লাডস এপিকিওর। এপিকিওর করার দরকারটা কি? আমরা ভ্যাম্পায়ার শব্দটা বুঝি, তাই না? ওয়ান অফ দোজ গ্রেট অ্যাবান্ডন্ড অফ ম্যান হু আর ইটার্নালি কন্ডেমড টু লাভ বাট হু ক্যানট স্মাইল এনিমোর। কি লিখছে? de ces rangs abandonnés, ঈশ্বর যে সমস্ত ফেরেশতাকে বাদ দিয়েছেন, মানে শয়তানকে, গ্রেট অ্যাবান্ডন, অঘিগ এটারনাল কন্ডামনে, অর্থাৎ চিরকাল তাকে অট্টহাসি হাসতে হবে, এটা তার শাস্তি। হি ক্যান অনলি লাফ আউট বয়স্টারাসলি et qui ne peuvent plus sourire। আপনার দুটো শব্দ লক্ষ্য করেন, একটা রিগ আর একটা সুরিগ। রিগের মধ্যে আছে আর আই আরি, আর এখানে আছে আর আই আরের আগে সু, সু মানে হচ্ছে আন্ডার। আমরা বাংলায় বলি কি? শীত হাসি, স্মিত হাসি, অর্থাৎ যার পক্ষে স্মিত হাসি মানা, কিন্তু সে অট্টহাসি হাসতে পারবে। আমি হলাম সেই প্রাণী যে নিজের রক্ত নিজেই পান করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, হু এম আই? এই কবিতার নাম হচ্ছে কি? লেউ অটোন্টিমেনোস। আমি উচ্চারণ করতে পারছি না, কারণ এটা ল্যাটিন শব্দ উচ্চারণ করা কঠিন, ফরাসিরাও পারেন উচ্চারণ করতে চায়। এটার মানে হচ্ছে সেলফ পানিশার, নিজেকে নিজে শাস্তি দেয়। এখন এই ন্যারেটিভ যারা পাস করেছেন তারা তো কখনোই বলতে পারেন না যে এই লোক নিরন্তর প্রগতিতে বিশ্বাস করে। এই জন্য বলছি কি, এই কথাটা তারা আমি কেমনে জানলাম? আমি বাল্টার বেনিয়ামিন সাহেবের লেখা পড়ে এটা প্রথম বুঝতে শুরু করেছি। বাল্টার বেনিয়ামিন এই কবিতাটা আলোচনা করেননি, কারণ এই জন্য আপনাকে প্রত্যেকটা কবিতা ধরিয়ে দিতে হবে না। বদলের মোট 250টা বই লিখেছেন, কবিতা লিখেছেন, সব মিলিয়ে পদ্য 200 মতো, গদ্য 50টা। এই হচ্ছে তার সম্পদ, এইটা নিয়ে সে দুনিয়া জয় করেছে। ভাগ্যিস তখন নোবেল পুরস্কার ছিল না, থাকলেও পেত না, কারণ বোদলেয়ার নিজের জীবনকালে কোনো মর্যাদা পাননি। বোদলেয়ারকে প্রথম মর্যাদা শুরু করেছেন তারপরের কবি যারা, যেমন পল ভার্লেন, বলেন হি ইজ দ্য ফার্স্ট মডার্ন পোয়েট। ইংল্যান্ডে তাকে বিখ্যাত করেছেন টি.এস. এলিয়ট 1910-11 থেকেই। এলিয়টের সিলেক্টেড এসে যারা পড়েন সেখানে দেখবেন বোদলেয়ারের উপরে এসে আছে, অত্যন্ত ভালো এসে। বোদলেয়ার কিন্তু তাকে ক্যাথলিক বানিয়ে ছেড়েছেন, বলছি কি ওর মধ্যে শয়তান টয়তান আছে, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। আমি দেখব যে বোদলেয়ার ইজ এ স্যাটানিক পোয়েট, বাট হু ইজ সেটান, এইটা হচ্ছে অ্যালেগরি। অনেকে মনে করেন উইমেন শতাব্দীর শেষে পৃথিবী যখন ভলটেয়ারের পরে, হিউমের পরে, যখন কান্টের পরে আসছে, এরপর আর সেটানের কথা কেউ বলে? খ্রিস্টানদের মধ্যে বড় বড় পণ্ডিত যারা আছে, একজন বড় খ্রিস্টান লেখক হচ্ছে জর্জ স্যান্ড বলে এক মহিলা ছিলেন। জর্জ স্যান্ড পুরুষের নাম নিয়ে লিখতেন। বোদলেয়ার জীবনে সবচেয়ে বেশি কোনো মানুষকে যে ঘৃণা করে থাকেন জর্জ স্যান্ডকে করতেন। বলছেন কি, ওই মহিলা বলছেন এখন খ্রিস্টানদের পক্ষে আর শয়তানে বিশ্বাস করার দরকার নাই। এখন খাঁটি মুসলমানদের যদি জিজ্ঞেস করা হয় শয়তানে বিশ্বাস করেন কিনা, বলে পুরোপুরি বিশ্বাস করি না। কারণ কি, শয়তান তো আল্লাহর অধীনে আছে। খ্রিস্টানদের মধ্যে কিন্তু নানা একদলকে শয়তানকে এখন আল্লাহ পরাস্ত করে ফেলেছে। বলি কি, এইটা পুরনো কালের মানুষকে বোঝাবার জন্য শয়তানের কথা বলতে হয়েছিল, এখন আর শয়তানের কথা বলার দরকার নেই। পৃথিবী এখন নিরন্তর প্রগতির পথে অগ্রসর হচ্ছে। এই কথাটা বোঝাবার জন্য যে বোদলেয়ারের কবিতা আমাদের দেশের পণ্ডিতেরা পছন্দ করেন নাই। বোদলেয়ারকে এখানে অনুবাদ করেছিলেন প্রথমে এক ভদ্রমহিলা, তার নাম তরু দত্ত, 1870-71-এ। রবীন্দ্রনাথ ঠাকুর বোদলেয়ারের কবিতা সম্পর্কে বেশি আলোচনা করেছেন বলে আমার নজরে পড়ে না, আপনারা আমাকে জ্ঞানী করতে পারেন। সত্যেন্দ্রনাথ দত্ত অনুবাদ করেছিলেন। এরপরে বুদ্ধদেব বসুর কথা তো সবাই জানেন। বুদ্ধদেব বসু ওনাকে একজন রোমান্টিকে পরিণত করেছেন। আমি তত্ত্বটা বুঝি যে রোমান্টিকের পরে পোস্ট রোমান্টিক, তারপরে বলে মডার্ন, মডার্নের পরে পোস্ট মডার্ন, কিন্তু এখন কোনো আপনার কালের হিসাবে মিলবে না। যেটাকে আমরা প্রগতি বলি সেটা দেখা যাবে না। এই হচ্ছে মোটামুটি একটা কবিতা পড়া। এখন আপনাদের যে একটা কাগজ আমি দিয়েছি ইংরেজি কবিতা, ওইটা আর এখানে দেখাবো না, এটা সবাই এক দয়া করে হাতে নেন যাদের কাছে আছে। এরপরে আমি ওই কবিতায় আসবো। এইটা পড়ার পর আমরা একটা বিরতি নেব। এই যে দি জেনারাস গ্যাম্বলার, এটাও ফরাসি ভাষায় আছে। আমি ফরাসিটা না পড়ে আপনাদের সাথে ইংরেজিটাই শুধু পড়ছি। এই অনুবাদটা খুব একটা ভালো অনুবাদ নয়, কিন্তু এটা দিয়েছে এটা আধুনিক অনুবাদ। 2008 সনে এক ভদ্রলোক আমেরিকান করেছেন। মূলটা পড়লে আরও চমৎকার লাগবে। মূলটাও আমি সঙ্গে নিয়ে আসছি, কিন্তু সময়ের জন্য আপনাদের এইটা আমি পুরোপুরি আপনাদের উপরে ইম্পোজ করবো না। বোদলেয়ারের যেটা বের হয় বড় বই, এটার নাম হচ্ছে
লো স্প্লিন দু পারি। ইংরেজিওয়ালারা অনুবাদ করেছে, খুব চালাক এই ভদ্রলোক, এনার নাম হচ্ছে ফ্রান্সিস স্কার্ফ, তিনি নাম দিয়েছেন প্যারিস ব্লুজ। আমরা বলি যে ব্লুজ মানে মানুষের বেদনার গান, কালো দাসেরা যে তাম্বুরা যে বাজাইতো, আপনার যে গান গাইতো, এগুলোকে আমরা ব্লুজ বলি, জ্যাজ, জ্যাজ এক ধরনের ব্লুজ। তো সেই কথাটা মনে রেখে বলছি ওই বইয়ের 29 নম্বর কবিতা এটা, ওখানে 50টা কবিতা আছে। আমিও এই কবিতা বহুবার পড়েছি, কিন্তু আজকে যে আলোচনা করছি তাতে এটা পড়ে দেখেন, এই কবিতাটা গল্পের মতো কিন্তু এটা গদ্য কবিতা। আমি পড়ি, আপনারা দয়া করে ফলো করেন, যাদের কাছে নাই তারা পাশের জনের সাথে দেখেন। Yesterday, on a crowded boulevard, I felt myself brushed by a mysterious being whom I had always wanted to meet and whom I recognized at once, even though I had never actually seen him. গতকাল আমি খুব সংক্ষেপ বাংলা করছি, গতকাল এক ভদ্রলোকের সাথে আমার রাস্তায় হঠাৎ করে দেখা হলো, যে লোকটাকে আমি বহুদিন নাম শুনেছি, দেখা করতে চাই কিন্তু দেখা হয় নাই। আমার খুব ইচ্ছে ছিল কিন্তু অকস্মাৎ দেখা হয়ে গেল। আমি পরে দেখলাম কি তারও খুব ইচ্ছে ছিল নাকি আমার সাথে দেখা করার, হঠাৎ দেখা হয়ে গেল। তারপরে কি, he evidently felt an analogous desire with regard to me, for as he passed he gave me a meaningful wink which I hastened to obey. সে হঠাৎ আমাকে একটু, আমরা বাংলা বলি চোখ মারলো, আমাকে একটু করে চোখ টিপে দিল, তখন দুইজনের মধ্যে একটা দেখা হয়ে গেল। আচ্ছা, আমি পুরো অনুবাদ করার দরকার না, আপনারা বোঝেন, আমি শুধু সূত্রটা ধরাচ্ছি। I followed him closely and soon I descended behind him into an underground dwelling, a dazzling place glittering with a luxury unrivaled by any of the superior homes in Paris. আমি তার পিছু পিছু যেতে লাগলাম, গিয়ে এমন একটা জায়গায় পৌঁছলাম আন্ডারগ্রাউন্ডে, এমন একটা প্রাসাদ সারা প্যারিসের দ্বিতীয়টি নাই, লাক্সারিময় একটা হাউসের মধ্যে গিয়ে পৌঁছলাম। আপনার মনে করেন